বাংলাদেশে ঢুকেছে ভারতের গোয়েন্দা কুকুর, রোবট কুকুর। ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে। জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন যেদিন ওই দিন রাতের বেলায় কুড়িগ্রাম সীমান্তে ভারতের রোবট কুকুর বাংলাদেশে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে এটি গোয়েন্দা মিশন পরিচালনা করার জন্যই বাংলাদেশে প্রবেশ করেছে। তার মানে ইতিপূর্বে এই রোবট কুকুর বাংলাদেশে অনেকবার প্রবেশ করেছে। সর্বপ্রথম রোবট কুকুর আবিষ্কার করে চাইনিজ গভর্নমেন্ট। চায়নারা এটি আবিষ্কার করার পরে সারা বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়ে। এরপর সর্বশেষ এটি দেখা যায় বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তবর্তী একটি গ্রামে, যেখানে বিজিবির অবস্থান জানার জন্যই এই রোবট কুকুরটি বাংলাদেশে প্রবেশ করে। আর এটিকে মনিটরিং করা হয় সীমান্তের ওপার থেকে, অর্থাৎ কোথায় বিজিবির ক্যাম্প আছে, কি আসে বিষয় সবকিছু জানার জন্যই এমনটা করা হয়েছে। ভারত কি মনে করে তারেক রহমান শেখ হাসিনার মতো ভারতকে সেম সুবিধা দিবে? এটা হয়তো তারা ধরেই নিয়েছে। সে কারণেই হয়তো এই রোবট কুকুর পাঠিয়ে একটা বার্তা দিয়েছে যে তারেক রহমানের কিংবা বাংলাদেশের নতুন যে পররাষ্ট্র হিসাবটা, এটা ভারতের সাথে কি হয় না হয়। ভারত একটা টোকা দিয়েছে, একটা গ্রামে প্রবেশ করেছে। সেই গ্রামে একজনের সিসি ক্যামেরা ছিল বাড়ির সামনে। সেই সিসি ক্যামেরায় পুরো বিষয়টা রেকর্ড হয়। রোবট কুকুর বাংলাদেশে, এটা দেখে ইউটিউবে সার্চ দেন। অনেকে হয়তো এটা নিয়ে বেশ ট্রল করবেন, নাটক করবেন, হাসাহাসি করবেন যে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কেন ভিডিও তৈরি করতেছি। দেখেন, যেখানে জাতীয় গণমাধ্যমগুলো এই ব্যাপারে খবর বলেছে, এই ব্যাপারে পুরো ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, প্রচার করেছে, সেখানে মনে রাখতে হবে এই বিষয়টা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক বড় একটা বিষয়। দেখেন, এটা আমাদের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। ওপার সীমান্ত থেকে একটা রোবট কুকুর শক্তিশালী ক্যামেরা সেন্সর সহ সবকিছু নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। আমাদের বিজিবির ক্যাম্প কোথায় কি আছে না আছে সবকিছু রেকর্ড করে নিয়ে গেল। আর আমরা কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী এটা নিয়ে কোনো বক্তব্য দেয়নি। বুঝতে পেরেছেন? তার মানে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আমরা সমালোচনা করার জন্য এখানে বসিনি কিংবা ভিডিও তৈরি করিনি। আমাদের উদ্দেশ্য, আমরা নিরাপদ একটা বাংলাদেশ চাই। আমাদের বাংলাদেশ 100% নিরাপদ হবে, ঝুঁকি মুক্ত থাকবে। আমরা ঝুঁকির মধ্যে থাকতে চাই না। ভারত ইতিপূর্বে এই ধরনের একটি কর্মকাণ্ড চাইনিজ সীমান্তে করেছিল। অবশ্যই তারা ভারত বর্ডার কেন্দ্রিক অঞ্চলেই করেছিল। তারপরও চাইনিজ গভর্নমেন্ট এটা নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখালে ভারত সঙ্গে সঙ্গে এটার জন্য ক্ষমা চায়। আর এখানে তো বাংলাদেশ এটা প্রবেশই করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আসলে ভারত টোকা দিয়েছে। টোকার মাধ্যমে ভারত জানতে চায় তারেক রহমান গভর্নমেন্ট এটাকে কিভাবে নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন। তিনি বিদায় নেওয়ার সময় একটা কথা বললেন যে আমরা আমাদের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সেই কারণেই তিনি T-129 অ্যাটাক হেলিকপ্টারের ব্যাপারে ব্যাপক তৎপরতা দেখিয়েছেন। কিন্তু আমাদের ওই যে সচিব, আমলা, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠেকিয়ে দিয়েছেন। ঠেকিয়ে দিয়েছেন যুদ্ধ বিমান ক্রয়, ঠেকিয়ে দিয়েছেন সামরিক বাহিনীর আমূল পরিবর্তনকে। বুঝতে পেরেছেন? আমাদের সচিবালয় এখনো 100% ভারতের নিয়ন্ত্রণে আছে। আর সে নিয়ন্ত্রণে থাকাকালীন অবস্থায় তারেক রহমানের দায়িত্ব গ্রহণ তিনি কতটুকু সামলাতে পারবেন। এটা যদি বাহিরের কোনো রাষ্ট্র হতো, পাকিস্তান হতো, চায়না হতো কিংবা অন্য কোনো রাষ্ট্র হতো, তাহলে এতক্ষণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রীতিমতো ফাটিয়ে ফেলা হতো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকা হতো কিংবা ভারতের রাষ্ট্রদূতকে ডাকা হতো, কড়া প্রতিবাদ জানানো হতো। এমনকি মিশ্র প্রতিক্রিয়া, সেখানে বিজিবি যারা দায়িত্বে ছিল তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেখানো হতো। এমনকি বহু পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু এটা যে বাংলাদেশ, এখানে ভারত যা চায় তাই হয়। আর ভারতের ইচ্ছা মতোই সবকিছু নির্ধারণ করা হয়। আমরা কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব যখন কাউকে দেওয়া হয়েছিল, তখন আমরা বুঝতে পেরেছি ভারত যা চাইছে তাই হয়েছে। দেখা যাক তারেক রহমান বিচক্ষণতার সাথে কিভাবে এগুলো মোকাবেলা করে। আমরা আশা করব সবাই সজাগ থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এটা আমাদের নিরাপত্তার জন্যই ভিডিওটা শেয়ার করুন।